নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধের মধ্যে হঠাৎ করে অংশ নিতে চাইছে ইংল্যান্ড, ইউকে। তার কারণটা কি? আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধটা চলছে সেটা আমরা সবাই জানি। আমেরিকা বলছে যে এটা ইরান অনেক উন্নত মিসাইল বানিয়ে ফেলছে, সেটা পরবর্তীকালে ইসরায়েল এবং আমেরিকার জন্য হয়তো ভয়ানক কিছু দিন নিয়ে আসবে। কিন্তু ইরান প্ল্যান করছে যে যেভাবে হোক রাশিয়া এবং চায়নাকে ইউজ করে তারা যাতে যত তাড়াতাড়ি সম্ভব নিউক্লিয়ার প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। অর্থাৎ যে পরমাণু বোমার তৈরি তারা করছে দীর্ঘদিন ধরে, সেটা যারা গোপনে যাতে সেটাকে সাকসেসফুল করতে পারে সেটা কিন্তু চেষ্টা করছে। আমেরিকায় সেদিক থেকে অনেকটা বেশি ভীত সন্ত্রস্ত যে ইরান যদি এই ধরনের অস্ত্র হাতে পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমেরিকার অস্তিত্ব থাকতে নাও পারে, কারণ দুজনের সম্পর্ক খুব একটা ভালো নয় বহুদিন ধরে। সুতরাং আমেরিকা কিন্তু এটাকে চেষ্টা করছে যেভাবে হোক ইরানের হাতে যাতে এই অস্ত্র না লাগে। এটা হচ্ছে বিশ্ববাসীর কাছে বা বিশ্বের সমস্ত মানুষের কাছে এটা সামনে রাখা হয়েছে, এই দিকটা যে ইরানকে শক্তিশালী হতে দেওয়া যাবে না। ইসরায়েলও তাই বলছে। কিন্তু আশ্চর্যের বিষয়ে ভেনেজুয়েলা তো এই অস্ত্র তৈরি করতে যায়নি, তাই না? তার আগে ইরাক, কুয়েত বা লিবিয়া, সিরিয়া, এই সমস্ত দেশগুলো তো এই অস্ত্র কখনো তৈরি করতে যায়নি। তাহলে এই দেশগুলোকে ধ্বংস করলো কে? ভিয়েতনাম তো করতে যায়নি। অর্থাৎ যে দেশ থেকে যতটুকু বেনিফিট পাওয়া যায়, ভেনেজুয়েলা থেকে তেল পাওয়া যায়, ইরাক থেকে তেল পাওয়া যায়, লিবিয়া, সিরিয়া, এই সমস্ত দেশগুলো থেকে যেখান থেকে প্রচুর পরিমাণে তেলের একটা প্রচুর পরিমাণে মজুত করা আছে যে সমস্ত দেশের মাটির তলায়, সেই সমস্ত দেশগুলোকে তারা কিন্তু নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করছে। এই কন্ট্রোলে আনার ফলে তাদের সুবিধাটা কী হবে? বিশ্ববাজারে তেলের যে দামটা রয়েছে সেটাকে খুব তাড়াতাড়ি তারা কন্ট্রোল করতে পারবে। আমেরিকা কিন্তু ঠিক সেই জায়গা থেকে, আপনি যদি পরপর ভেবে দেখুন, আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর কিন্তু ভেনেজুয়েলাতে আক্রমণ করলো। ভেনেজুয়েলাতে কী হচ্ছে না হচ্ছে সেটা তো আমেরিকার কোনো মাথা ব্যথা থাকার কথা নয়, কিন্তু এত দূর থেকে ভেনেজুয়েলার উপরে আক্রমণটা করলো কেন? আক্রমণ করলো সেখানকার প্রেসিডেন্টকে নিকোলাস মাদুরোকে নিয়ে আমেরিকায় চলে গেল। কিন্তু এটা কেন করলো? এটা করার অর্থ কিন্তু এই একটাই, ভেনেজুয়েলার যে বিপুল পরিমাণ তেলটা রয়েছে, তেল সম্ভারটা রয়েছে, সেটাকে যাতে সে কন্ট্রোল করতে পারে। সেটাকে কন্ট্রোল করলে কী হবে? এই তেল চলে যাবে আমেরিকাতে ফ্রি অফ কস্ট। আমার কোনো দেশ থেকে তেল কেনার প্রয়োজন পড়ছে না, আমি সেখানকার তেল নিয়ে আমি নিজের দেশে চলে আসছি। এত বড় একটা ভয়ানক কর্মকাণ্ডে কিন্তু যুক্ত হয়েছে আমেরিকা। এবং তার পরের টার্গেট হচ্ছে ইরান, কারণ ইরানেও রয়েছে প্রচুর পরিমাণে তেল, তাই না? সুতরাং সেই দিক থেকে, এবং ইরান কিন্তু অ্যান্টি আমেরিকা, সুতরাং ইরানকে যদি ধ্বংস না করা যায় তাহলে ইরানের তেলের যে এই এত পরিমাণ যে তেলটা রয়েছে সেটাকে নিজের কন্ট্রোলে আনা যাবে না। ঠিক সেই দিক থেকে বিচার করলে ইরানকেও কিন্তু একই কারণে করা হচ্ছে, কিন্তু বিশ্ববাসীর সামনে রাখা হচ্ছে ইরানকে শক্তিশালী হতে দিলে তাদের আমেরিকা এবং ইসরায়েলের সমস্যা। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে ইংল্যান্ড, যার সাথে আমেরিকা এবং ইসরায়েলের সেরকম সম্পর্ক আছে, দুটোই সব কিছু ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে ওদের একটা রিলেশন খুব ভালো, সব ঠিক আছে, কিন্তু হঠাৎ করে এই ইরানের যুদ্ধের সঙ্গে তারা যোগদান দিতে চাইছে। তার কারণটা কি? তাদের যে রয়েছে, প্রাইম মিনিস্টার রয়েছে ব্রিটেনের, হঠাৎ করে ব্রিটেনের প্রাইম মিনিস্টার বলে বসছে যে আমরা এই ইরানের যুদ্ধে সাথে যুক্ত হতে চাই, এবং যুদ্ধের যে ক্রেডিট সেটা তার দরকার। কিন্তু আপনি ভালো করেই জানেন এই সময়ে ট্রাম্প যে কোনো যুদ্ধ বন্ধ করার জন্য, ক্রেডিট নেওয়ার জন্য সে একদম মুখিয়ে রয়েছে। সুতরাং তার কাছ থেকে ক্রেডিট নেওয়া অতটা সম্ভব নয়। কিন্তু ট্রাম্প ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে সরাসরি জানিয়ে দিয়েছে যে যুদ্ধ মোটামুটি শেষ, যুদ্ধ আমরা মোটামুটি শেষ করে দিয়েছি, ওয়ার ইজ এন্ড। সুতরাং এখানে এখন ইউকে জয়েন করলো কি করলো না সেটা বিশেষ কিছু ডিফারেন্স হবে না। তো ইসরায়েলের সেই বক্তব্য, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, ইসরায়েল কিন্তু ফার্স্ট ইরানের ওপর হামলাটা চালায়, কিন্তু পরবর্তীকালে দেখা গেল ইসরায়েলের নাম আস্তে আস্তে সেই জায়গা থেকে সরে গেল এবং আমেরিকা কিন্তু ঢুকে গেল। এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্প একের পর এক ট্রুথ সোশ্যালে তার বক্তব্য রাখতে শুরু করলেন। তাও দেখা যাচ্ছে যে ইসরায়েল আস্তে আস্তে পিকচার থেকে সরে যাচ্ছে এবং ইউএসএ ঢুকে যাচ্ছে। তার কারণ হচ্ছে ইউএসএ এবং ইরান যুদ্ধ জয়ের যে পুরো ক্রেডিট সেটা নিতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে
যখন ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার এই যুদ্ধের মধ্যে অংশ নিতে চাইছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাকে অ্যালাউ করছে না। তার কারণ হচ্ছে, জানে যুদ্ধে এখন যদি হেল্প করতে আসে তাহলে তাকে ক্রেডিট দিতে হবে, যে ইরান ধ্বংস করা হয়েছে বা ইরানকে হারিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু তার মধ্যে কিন্তু ব্রিটেনেরও হাত আছে, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প সহ্য করবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়তো সবাই একসাথে বিশ্বযুদ্ধ করেছিল, কিন্তু তারপরে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে সে তার নিজের কর্মকাণ্ড বা গ্রুপ অ্যাজ আ গ্রুপ যে কাজগুলো হয় সেখানে সব ক্রেডিট সে নিজে একাই নিয়ে গেছে। সুতরাং এদিক থেকে বলাই বাহুল্য যে আমেরিকা কোনোভাবেই ইংল্যান্ডকে এই সময় অ্যালাউ করবে না। অপরদিকে আরেকটা অন্যায় বলা যায়, যেটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য থেকে উঠে আসছে, ট্রুথ সোশ্যালে সেটা শেয়ার করেছে, সেটা হচ্ছে ইরানের সুপ্রিম লিডার খামেনি যখন মারা যান, তাকে যখন আমেরিকা এবং ইসরায়েল দুজনে মিলে যখন তাকে হত্যা করে, তার বাসস্থানের ওপর হত্যা করে মিসাইল বর্ষণ করে, সেই সময় করার সাথে সাথে কিন্তু তারা সুপ্রিম লিডারের জায়গাটা ফাঁকা রেখেছিল। এবার সুপ্রিম লিডারের মৃত্যু হয়েছে কি হয়নি সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব, কারণ আমার মনে হয় সুপ্রিম লিডারকে, কোনো দেশের সুপ্রিম লিডার যখন মারা যায়, সে দেশের জনগণ সেটাকে চেষ্টা করে যতদিন পর্যন্ত সেটাকে গোপন রাখা যায়, কারণ দেশ একটা অস্থির পরিস্থিতিতে চলে আসে। কিন্তু এক্ষেত্রে আধ ঘন্টার মধ্যে ইরানের সবাই স্বীকার করে নিল যে সুপ্রিম লিডার মারা গেছে। আমার বিশ্বাস হয় না যে এত বড় যুদ্ধ লাগার পরেও একটা অত বড় বাসস্থানের মধ্যে সুপ্রিম লিডার থাকবে। তো যাই হোক, ধরে নেওয়া যখন চারদিকে স্প্রেড হয়েছে, তখন সেই জায়গা থেকে আমরা ধরে নিচ্ছি সুপ্রিম লিডার খামেনি মারা গেছে। যখন তার বংশধর এই তার এই পজিশন, সুপ্রিম লিডারের পজিশনটা নিতে যাচ্ছে, এই সময় কিন্তু ট্রাম্প গেছে আবার ক্ষেপে। তার ট্রুথ সোশ্যালে আবার লিখছেন যে ইরানের যুদ্ধ তখন শেষ হবে যখন ইরানের সুপ্রিম লিডার নির্বাচন হবে ট্রাম্পের হাত ধরে, অর্থাৎ আমেরিকার ইচ্ছা অনুযায়ী। এটা কোনো দেশে সম্ভব নয়। প্রতিটা দেশের একটা আলাদা সার্বভৌমত্ব আছে, একটা দেশের আলাদা বৈশিষ্ট্য আছে, তার আলাদা সার্বভৌমত্ব আছে, সব কিছু আলাদা একটা দেশের। সেই দেশের জনগণের উচিত সেই দেশের লিডার ডিসাইড করার, উচিত এবং তার দায়িত্ব বা কর্তব্য বা তার স্বাধীনতা সে দেশের লিডার নির্বাচন করা। সেখানে অন্য কোনো দেশ এসে সেখানে বলে দেবে যে অ্যাকচুয়ালি তাদের সুপ্রিম লিডার কে হবে না হবে, কার সেই গদিতে বসা উচিত, সেটা আমেরিকা এসে বলে দেবে, সেটা কখনোই যুক্তিযুক্ত নয় বা মানানসই নয়। আরেকটা কথা বলে রাখি, আমেরিকা বলছে ঠিকই, কারণ আমি একটা কথা যখন বলে ফেলেছি যে অ্যাকচুয়ালি সেটা তাদের দেশের মানুষের স্বাধীনতার উপর নির্ভর করছে, স্বাধীনভাবে তারা সুপ্রিম লিডারকে বেছে নেবে। কিন্তু এক্ষেত্রে খামেনি যখন মারা গেলেন, সুপ্রিম লিডার যখন মারা গেলেন, তখন সেক্ষেত্রে তার দেশের কিন্তু প্রচুর মহিলা এবং প্রচুর মানুষ কিন্তু রাস্তায় নেমে আনন্দ উল্লাস করেছে, এবং সেটা দেশের বেশিরভাগ মানুষ। সুতরাং সেই দিক থেকে যদি আমরা বিচার করি, তাহলে দেশের মানুষ কিন্তু অ্যাকচুয়ালি খুশি ছিল না। তার কারণ এটা কিন্তু গণতন্ত্র নেই, ইরানে কিন্তু গণতন্ত্র ছিল না। কারণ যদি সেটা থাকতো, তাহলে সুপ্রিম লিডার মারা যাওয়ার পর তারা ইমিডিয়েট একটা ইলেকশনের ব্যবস্থা করা হতো খুব নিয়ার ফিউচারে, যে সময় নিক, 6 মাস হোক, 3 মাস হোক, 10 মাস হোক, একটা সময় নিয়ে একটা টাইম ধরে সেটাকে একটা ইলেকশনের ব্যবস্থা করা হোক, করে সুপ্রিম লিডার যে মারা গেছে তার বংশের লোকরাই ইলেকশনে দাঁড়াক, তাতে কোনো অসুবিধা নেই, এবং বাইরের মানুষ যারা ইলেকশনে দাঁড়াতে চায় তারা ইলেকশনে দাঁড়িয়ে তাকে তারপর সাধারণ জনগণের হিসেব মতো তাকে নির্বাচন করা হোক। সেটা হলে দেশের গণতন্ত্রটা বজায় থাকে, এবং একটা ডেমোক্রেসির ওপর অন্য দেশ আঘাত করলে সেটার অপরাধ আরও বেশি হয়। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি এটা একটা ডিক্টেটরশিপ চলছিল এতদিন ধরে, এবং খামেনি একতরফাভাবেই তারা সুপ্রিম লিডারকে গদিতে বসিয়ে রেখেছিল। সেদিক থেকে বিচার করলে দুটো দিকই সম্ভব, কিন্তু বাইরের কোনো শক্তি এসে দেশের কোনো দেশের অভ্যন্তরীণ অবস্থাকে পরিবর্তন করবে, এটাও মানা যায় না। সেক্ষেত্রে যদি তারা একটা ইলেকশনের মাধ্যমে সরকার বা সুপ্রিম লিডারকে যদি নির্বাচন করতে, সেটা সিদ্ধান্ত নেবে পুরোপুরি ইরান পুরোপুরি সিদ্ধান্ত নেবে, এবং ইরানের একটা ব্যক্তিগত ব্যাপার। সেদিক থেকে বিচার করলে কিন্তু এই প্রশ্নই আসে না যে বাইরের কোনো শক্তি ইরানে হস্তক্ষেপ করবে,
বা ইরানের জনগণ বাইরের কোনো শক্তিকে হস্তক্ষেপ করতে দেবে তাদের সুপ্রিম লিডার নির্বাচনের ক্ষেত্রে। এবার বলে রাখি যে ব্রিটেন কিন্তু মোটামুটি এই জায়গা থেকে সরে গেছে এবং ব্রিটেনকে কোনো রকমভাবে, আরেকটা কথা, ব্রিটেন কিন্তু সে ট্রাম্পের সাথে তার একটা মিটিং হয়েছে। ট্রাম্প এখন যেটা করছে সেটা খুবই একটা দেশের এত বড় দেশের একজন লিডার হিসেবে ট্রাম্প যেটা করছে সেটা অত্যন্ত লজ্জাজনক। সে কয়েকদিন আগে ইমানুয়েল ম্যাক্রনের সাথে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট, তার সাথে কথা হয়েছে, সেটা পুরোপুরি চ্যাট স্ক্রিনশট নিয়ে ট্রুথ সোশ্যালে সবার সামনে রেখে দিয়েছিল। তো সেটা গোপনীয়তাকে ব্রিচ করছে ট্রাম্প, তো সেটা কখনোই করা উচিত না। ঠিক সেম কাজটা করেছে ইংল্যান্ডের সাথে, যখন তাদের প্রাইম মিনিস্টার যখনই কথা হয়েছে একে অন্যের সাথে, কথা হওয়ার পর তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেম ওই কাজটাই করেছে। তার পুরোটা বক্তব্য এনে রাখা হয়েছে ট্রুথ সোশ্যালে। এবং এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, সেখানে যে প্রাইম মিনিস্টার আছে সে কিন্তু একটা কথা বলেছে যে তার দেশের আশেপাশে মিসাইল পড়েছে। সুতরাং সেই জায়গা থেকে সে ইরানের যুদ্ধে কিন্তু অংশ নিতে পারে। তারা আবার এই কথাটাও বলছে যে মিসাইলটা কোত্থেকে এসছে সেটা কিন্তু তারা কনফার্ম নয়। সুতরাং মিসাইল যেখান থেকেই আসুক, দোষ করেছে ইরান। এইটা কতটা যুক্তিযুক্ত সেটা আপনারাই বিচার করুন। আমার দিক থেকে তো কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না যে ইংল্যান্ডের এই ধরনের মন্তব্যের বর্তমানে। আর বিশ্ব তেলের বাজারে একটা ভয়াবহ দিন আসতে চলেছে। যেভাবে তেলের দাম বাড়বে, যদি আমেরিকা ইরানকে কন্ট্রোল করে তাহলে তেলের দামের কন্ট্রোলটা পুরো আমেরিকার হাতে থাকবে, কতটা বাড়বে কতটা কমবে সেটাই। আর যদি কন্ট্রোল নাও করে তাহলে সেক্ষেত্রে কী হবে বলা মুশকিল, কারণ ইরান এখনও যুদ্ধে জড়িয়ে রয়েছে। আমাদের ক্ষেত্রে ভরসা একমাত্র রাশিয়াই আমাদের ভরসা। ভারত এবং রাশিয়া বহুদিন ধরে একে অপরের সহযোগিতা করে চলেছে। সুতরাং সেদিক থেকে বিচার করলে আমরা বলতে পারি যে তেলের বাজার কতটা ফিক্সড থাকবে সেটা বলা এখনই খুবই টাফ। আর এই বিষয়ে নতুন কোনো এখন আপডেট এলে সর্বপ্রথম নিয়ে হাজির হব আমি অনস্বর আপনাদের সাথে। এখন এটা নিয়ে কোনো রকম ডেভেলপমেন্ট নেই। তো এখন এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।